বাংলার মুখ্যমন্ত্রী, তাকে নিয়ে আমি একটা কবিতা লিখেছি। এই কবিতার নাম উন্নয়ন। বঙ্গভূমির মা মমতা দিদি বাংলার এক জননেত্রী, অনেক বাধা পেরিয়ে তিনি হয়েছে আজ মুখ্যমন্ত্রী। মা মাটি মানুষের করেছে সংগ্রাম। মমতা দিদি ক্ষমতায় এসে নারী পুরুষ সমাজে পেয়েছে দাম। কন্যাশ্রী, যুবশ্রী, বৃদ্ধরা পেয়েছে বার্ধক্য ভাতা। স্বপ্ন দিয়ে সাজিয়েছে দিদি শহর কলকাতা। সেই দিদিকে সারা জীবন বাঁচব মোরা ভালো, যে দিদি দেখিয়েছে পরিবর্তনের আলো। সেই আলোয় আলোকিত আজ এই বিশ্ব বাংলা। কিছু মূর্খ সমাজ বোঝে না, এরা করছে ঝামেলা। সেই দিদিকে ভালোবেসে আজ করব সমর্থন। গ্রামে গঞ্জে করেছে দিদি হাজারো উন্নয়ন। ঢালাই রাস্তা, পাকা বাড়ি, নেই আগের মতো খড়ের চাল। রেশন দোকানে দিচ্ছে দিদি 2 টাকা কেজি চাল। লাখ লাখ যুবকদের দিয়েছে দিদি সিভিক ভলেন্টিয়ার। দিদির নসিবে হয় যেন প্রধানমন্ত্রীর চেয়ার। ও দিদি, কন্যা সন্তান জন্ম নিলে চিন্তা হতো বাবার, কেমন করে এদের মুখে তুলে দেব আহার। চিন্তা করো না বাবা আমার, স্কুলে বই খাতা সব ফ্রি। আমার যখন বিয়ে হবে দিদি দেবের উপস্থিতি। অলিতে গলিতে করে দিয়েছে দিদি ঢালাই রাস্তা। শিক্ষা প্রতিষ্ঠানে করে দিয়েছে দিদি খাবার ব্যবস্থা। দারিদ্রদের মুখে তুলে দিল দিদি 2 বেলা 2 মুঠো অন্ন। দিদির মুখে একটাই কথা, মানুষ মানুষের জন্য। সেই মানুষকে মেরে বাংলায় করোনা রাজনীতি। মানুষের মধ্যে দেখাতে হবে প্রেম আর প্রীতি। রক্ত নিয়ে খেলো না হোলি, গড ঈশ্বর আল্লাহকে করো ভয়। মানুষ মেরে করোনা রাজনীতি, করো বুদ্ধির সাথে লড়াই। এমন বার্তা দিয়েছে দিদি বাংলার মানুষকে। এই বঙ্গভূমি ধন্য হলো মমতা দিদিকে পেয়ে। সেই দিদিকে বাংলার মানুষ আজ কত ভালোবাসে। মাতঙ্গিনীর পরের স্থান যেন আমার দিদির নাম আসে। দেগঙ্গা বিধানসভা ধন্যগর গ্রাম পঞ্চায়েতে রাজমহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে, কতটা আবেগ উচ্ছ্বাস? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম শুনলেই আমাদের একটা আবেগের নাম মনে পড়ে, ভালোবাসা। আমাদের কি বলবো, যুব সমাজের আইকন এবং আমাদের মহিলাদের যে আবেগ উচ্ছ্বাস কালকে আপনারা এখানে দেখতে পারবেন। সারা দেগঙ্গা বিধানসভার মানুষ আনন্দে উৎসব পালন করছেন। আমাদের নেতা, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেকদার আসার শুধু অপেক্ষায় আমরা। প্রায় 40,000-এর কাছাকাছি মহিলাদের তো প্রচুর ঢল আসবে। দেগঙ্গার 9টা অঞ্চল দিয়ে প্রায় 8,000 মহিলা, আর আমাদের কোটরা কদমগাছিতে 4,000 আমরা মহিলা আনবো। এবং তাছাড়াও শুধু আরো অনেক অনেক অঞ্চল দিয়ে প্রচুর মহিলা সহ যুব ছাত্র যেসব শাখা সংগঠন এবং মাদাররা প্রায় 40,000-এর কাছাকাছি। তৃণমূল কংগ্রেসের এক বলিষ্ঠ নেতৃত্ব, তিনি কিন্তু দলের টিকিট না পেয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতায় নেমে। দেখুন, ওনার সম্পর্কে যত না বলি ততই ভালো। গাদ্দারের বিষয়ে বেশি কিছু বলতে চাই না আমরা, কারণ গাদ্দার আপনারা জানেন মির্জাফরের নাম কেন, তাকে মির্জাফরের নামে একটা গাদ্দার, আপনি বুঝতে পারছেন। আর ওনাকে নিয়ে বেশি চর্চা আমরা করতে চাই না। একেবারে দেখা যাচ্ছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছে মহিলাদের ঢল দেখা যাচ্ছে, এটা কি লক্ষ্মীর ভান্ডার বা মহিলাদের ঢল? মহিলাদের সম্মান একমাত্র মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী
তিনিই দিয়েছেন। এই সম্মানের জন্য এতদিন আমরা মহিলারা যে নারী শক্তি সঞ্চয় করেছি সেটা একমাত্র সেই মুখ্যমন্ত্রীর জন্য। তাই মহিলারা দলে দলে নারী শক্তি মমতা ব্যানার্জিকে আবার ক্ষমতায় আনবে। নুননগরে এই যে খেলার মাঠ রয়েছে, এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবে, কতটা তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মীদের তারা উৎসাহিত হবে? প্রচুর প্রচুর লাখো লাখো মানুষ, প্রচুর, সংখ্যায় বর্ণনা করতে পারবো না, সেটা আপনারা কালকেই দেখতে পারবেন। আচ্ছা, বাংলার মানবিক জননেতা দেখুন, যুবসাথী প্রকল্পের যখন টাকাগুলো ঢোকে না, আমার বাংলার যুবক যুবতীদের মুখের যে হাসি দেখেছি, এটা ভোট ব্যাংকে আপনারা দেখে নেবেন। দিদিকে তো অসংখ্য ধন্যবাদ, কালকে এখানে ঢল দেখে বুঝে যাবেন বাংলার অসংখ্য যুবক যুবতীদের, এবং ধন্যবাদ জানাই মানবিক মুখ্যমন্ত্রীকে। দেগঙ্গা বিধানসভার নুননগর গ্রাম পঞ্চায়েতে যে রোহিত ভাটার মাঠ ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় কাল আসবে। সমস্ত জিনিস অনেকে বিধায়ক এসছেন, আপনি এসছেন, কতটা উৎসাহ হবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের তরুণদের একটা আবেগ, তরুণ তুর্কি নেতা। অভিষেককে দেখার জন্য এবং তার দুটো কথা শোনার জন্য টোটাল দেগঙ্গা ব্যাপী টকবক করে ফুটছে। আগামীকাল এই ভাটার যে জায়গা, এখানে তিল ধারণের জায়গা থাকবে না। যত দাবদাহই হোক আর যত তাপ পড়ুক, প্রত্যেকটা মানুষ আসার জন্য কিন্তু একদম মুখে আছে। সবাই চলে আসবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনবে, তাকে একটু দেখবে। এই নিয়ে টোটাল দেগঙ্গার 11টা পঞ্চায়েতের গ্রামে গ্রামে রাত থেকে সব তৈরি হয়ে যাচ্ছে। কাল কে কত সকালে আসতে পারে, সামনে বসে অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য শুনতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে, কতটা ঘাটতি অক্সিজেন পাবে দেগঙ্গা? একদম যা যা ঘাটতি আছে পুরো অক্সিজেন পাবে, 100% অক্সিজেন পাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলে আমাদের ইয়ং সমাজ, ইয়ং ব্লাড এখন লাভ হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ডোজ দিয়ে যাবে, ওই ডোজে আমাদের ইলেকশন পারে 4 মে নির্বাচন ফলাফল ঘোষণা হওয়ার পর পর্যন্ত এই ডোজের অ্যাকশন করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দেগঙ্গা বিধানসভার তৃণমূল কংগ্রেসের একসময় নেতা ছিলেন মফিজুল্লাহ মিন্টু সাজি, তিনি টিকিট না পেয়ে দল ত্যাগ করেছেন, আইএসএফ এর ক্যান্ডিডেট হয়েছেন। তো তিনি বিরোধী দলে রয়েছেন, তার উপরে কতটা প্রভাব পড়ে? আহেরাম গয়রাম সবসময় থাকে, কিন্তু মানুষ আহেরাম গয়রামদের বিশ্বাস করে না। কেন টিকিট না পেয়ে যেমন আজকে চলে গেছে আইএসএফে, কালকে আবার ওখান থেকে পালিয়ে তৃণমূল কংগ্রেসে এসে সরকার পক্ষে এসে আবার সুযোগ খুঁজে বেড়াবে। এই জন্য মানুষ খুব বিশ্বাস করে না আহেরাম গয়রামদের। যারা যারা দলবদল করে তাদের মানুষ আজকাল আর খুব বেশি বিশ্বাস করে না এবং তাদের ভালোবাসে না। এই নিয়ে আমাদের অত মাথার যন্ত্রণা নেই। দাদা, যেদিন মফিজুল হক মিন্টু সাজি তিনি দল বদল করে তিনি ত্রিপুরা থেকে যেদিন জন্মদিন এসেছিলেন, আমরা কোশ্চেন করেছিলাম, দাদা এটার মূল হাতিয়ার কি? বলেছিলেন ওয়াকফ সম্পত্তি। তো ইতিমধ্যে আমরা জানি ওয়াকফ সম্পত্তি তিনি নিজে ভোগ করতেন, কি বলবেন? বিষয় হলো ওয়াকফ সম্পত্তিটা কি, এই তো অপব্যাখ্যা করা হচ্ছে। ওয়াকফ সম্পত্তি যা আছে সবগুলো কি 1 নম্বর খতিয়ানে চলে গেছে? ওয়াকফ সম্পত্তি যেগুলো আছে, যেগুলো আমাদের 1980-81 সালের যে মাঠ খাতা হয়েছিল, সেই মাঠ খাতায় যে আমাদের ওয়াকফ সম্পত্তিগুলো মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ আছে, প্রত্যেকের পর্চায় আছে। সেখানে রায়ত যিনি ছিলেন তিনিই আছেন। শুধু সেখানে লেখা আছে এটা মুসলিম সর্বসাধারণ ব্যবহারের জন্য মসজিদ, মুসলিম সর্বসাধারণ ব্যবহারের জন্য মাদ্রাসা। এটা কিন্তু 1 নম্বর খতিয়ানে যায়নি। 1 নম্বর খতিয়ানে যেগুলো আছে সেগুলো খুব কম সংখ্যক। একটা ব্লকে হয়তো 8টা, 10টা, 12টা, 35টা বেশি ওয়াকফ সম্পত্তি 1 নম্বর খতিয়ানে যায়নি। যদি গিয়ে থাকে বা কিছু হয়ে থাকে তাহলে তার জন্য দায়ী বামফ্রন্ট। 1980, 81, 82 সালে মাঠ খাতা, তখন বামফ্রন্ট ক্ষমতা ছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসেনি। ওয়াকফ আইন করার পরে যথেষ্ট আন্দোলন এবং যথেষ্ট লড়াই কোর্টে এবং পার্লামেন্টে তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে করেছিল। যে ওয়াকফ বিল ভারত সরকার চালু করলেও পশ্চিমবাংলায় লাগু হয়নি। জয়ের ব্যাপারে আমরা 100% আশাবাদী। এখানে লড়াইয়ের কি আছে?
এখানে যারা সিপিএম করতো তারাই আইএসএফ করছে। আমরা যদি পরিসংখ্যানটা হিসাব করে দেখি, সিপিএম যখন করতো, আমরা একটু ধর্মের ভিত্তিতে যদি দেখি, হিন্দু মুসলমান সবাই মিলে সিপিএমটা করতো। আইএসএফ হয়ে যাওয়ার পরে সিপিএম এর হিন্দু সমর্থকরা আইএসএফকে ভোট দেয় না, আবার সিপিএম এর যারা মুসলিম সমর্থক আছে তারা বিজেপিকে ভোট দেয় না। তাহলে এখানে কি লড়াই করবে? সিপিএম এর সব ভোটটাই তোরা পাবে না। সিপিএম এর ভোটটা তো দুভাগে ভাগ হয়ে গেল, জিতবে কি করে? জেতার জায়গা নেই।